সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। গত দুটো পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ডেসিমাল এবং অক্টালের পারস্পরিক রূপান্তর, এবং এর আগের দুটো পর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ডেসিমাল ও বাইনারির পারস্পরিক রূপান্তর। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডেসিমাল এবং হেক্সাডেসিমালের রূপান্তর। তো ডেসিমাল ও হেক্সাডেসিমালের পারস্পরিক রূপান্তরের যাওয়ার আগে তোমাদেরকে দুটো কথা বলে রাখবো। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে তোমাদেরকে ডেসিমাল এবং বাইনারি রূপান্তরের যে ভিডিওগুলো সেগুলোতে বলেছিলাম যে ডেসিমাল এবং বাইনারি রূপান্তরের যে পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি এবং সেই সাথে যে ছোট ছোট কিছু শর্টকাট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই বিষয়গুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে ডেসিমাল এবং অক্টালের যে পারস্পরিক রূপান্তর এবং ডেসিমাল ও হেক্সাডেসিমালের যে পারস্পরিক রূপান্তর সেগুলো করতে তোমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমি আশা করছি তোমরা ডেসিমাল এবং বাইনারি রূপান্তরের ভিডিওগুলো ভালোভাবে দেখেছো এবং সেখানের যে রূপান্তর বিষয়ক যে শর্টকাট টেকনিকগুলো তোমাদেরকে দেখিয়েছি সেগুলো তোমরা আয়ত্ত করেছো। তো সেই সূত্র বা সে নিয়মগুলোর আলোকে আমি আজকে ডেসিমাল এবং হেক্সাডেসিমালের রূপান্তরগুলোর সম্পর্কে আলোচনা করব। আরেকটা কথা, দ্বিতীয় কথা সেটা হলো, তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আসলে নতুন টপিকস নিয়ে তোমরা সাথে সাথে সেটা পেয়ে যাও। আর আমি চিন্তা করেছি যে সামনে আমাদের যে এইচএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করব ধীরে ধীরে। তো সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা কামনা করছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আরেকটা কথা সেটা হলো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তরের ক্ষেত্রে আমি বাইনারি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারি রূপান্তরের ক্ষেত্রে যে শর্টকাট নিয়মগুলো বিস্তারিত বলেছিলাম সেগুলো এখানে আর রিপিট করব না। আমি সরাসরি সূত্র অনুযায়ী কাজ করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা যারা সেই শর্টকাটগুলো বা নিয়মগুলো বা যে টিপসগুলো দিয়েছি সেগুলো তোমরা যারা মিস করেছো তারা সেই ভিডিওগুলো আবার দেখে নিবে। তো চলো আমরা আলোচনায় চলে যাচ্ছি। ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর আজকে তোমাদের সাথে সেটা নিয়েই মূলত কথা বলবো। তো তার জন্য আমি দুটো গাণিতিক সমস্যা রেখেছি। প্রথম গাণিতিক সমস্যাটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তো দেখো, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, এখানে একটা ডেসিমাল সংখ্যা আমি রেখেছি 93। এখানে আমরা বেস দেখেই বুঝতে পারছি সেটা ডেসিমাল সংখ্যা এবং সেটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের প্রথম সূত্র ছিল কখনোই ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার হবে না, ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস ব্যবহার হবে না, দুঃখিত। তো সেই অনুযায়ী আমরা 10টাকে বাদ দিচ্ছি। তাহলে 93 এই সংখ্যাটাকে আমরা রূপান্তর করার ক্ষেত্রে অবশ্যই হেক্সাডেসিমালের যে বেসটা সেটা ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু সমান চিহ্নের উভয় পাশে সংখ্যা এবং ভিত্তি অবস্থান করছে, অর্থাৎ তারা বিপরীত দিকে যেহেতু অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে নিয়মটা তোমরা সবাই জানো। তো এক্ষেত্রে দেখো, 16কে দিয়ে যখন আমরা 93কে ভাগ করব, সেখানে সর্বোচ্চ ভাগফল হিসেবে আমরা বসাতে পারবো 5, কারণ 6 বাদ দিলে সেটা বেশি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা যখন 5 বাদ দিচ্ছি আমাদের ভাগশেষ থাকবে 13, কারণ 5 × 80, এখানে আমাদের বাকি থাকে 13। তো 13টা আমরা এখানে বসালাম। এর পরবর্তীতে দেখো, আমরা দেখছি যে আমাদের ভাগফলটা এখনো শূন্য হয়নি, কারণ ভাগফল শূন্য হলেই আমরা আমাদের কাজটা শেষ করি। তো এখানে যেহেতু শূন্য হয়নি সেহেতু আমরা আবার ভাগ করছি। তো ছোট সংখ্যাকে যেহেতু আমাদের এখানে বড় সংখ্যা দিয়ে ভাগ করার একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভাগফল হিসেবে বসাবো 0 এবং ভাগশেষ হিসেবে এখানে আমরা 5 বসিয়েছি। তো যেটা ছিল মূলত সেটাই বসানো হয়েছে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের ভাগফলটা 0 হয়ে গেছে, অর্থাৎ যেটা আমাদের অ্যাচিভমেন্ট, যেটা আমাদের গোল ছিল, সেটা যেহেতু আমরা আমাদের অ্যাচিভমেন্ট হয়ে গেছে, সেহেতু আমরা বলতে পারি যে আমরা আমাদের কাজটা এতটুকুতেই কমপ্লিট হিসেবে ধরে নিতে পারি। এবং এক্ষেত্রে আমরা উত্তর লেখার সময় যেটা করি, নিচ থেকে এমএসবি হিসাব করে আমরা লিখবো। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যেটা আমরা অক্টালের ক্ষেত্রে বা বাইনারির ক্ষেত্রে দেখিনি, সেটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছি যে 10, 11, 12, 13, 14 এবং 15 এই সংখ্যাগুলোর ক্ষেত্রে হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলো তারা সরাসরি লিখে না, কারণ তাদের এই সংখ্যাগুলোকে তারা অ্যালফাবেট দিয়ে রিপ্লেস করে, অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো দিয়ে তারপরে রিপ্লেস করে। এইভাবেই তারা রিপ্রেজেন্ট করে সংখ্যাগুলোকে। এটা আমরা সবাই জানি, যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি পড়েছিলাম তখন দেখেছিলাম। তো সেই কারণে আমরা যখন কোনো সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব,
তখন আমাদেরকে এই সংখ্যাগুলোর পরিবর্তে এই অ্যালফাবেটগুলোকেই ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ভাগশেষ 13 এসেছে, আমরা কখনোই 13কে সরাসরি হেক্সাডেসিমেলের উত্তর হিসেবে লিখতে পারবো না। 13 সংখ্যাটাকে আমাদের রিপ্লেস করে 13-র যে সমতুল্য অ্যালফাবেটটা রয়েছে সেটাকেই এখানে রিপ্লেস করে বসাতে হবে। তো রিপ্লেস করতে হবে। তো এই ক্ষেত্রে 13 সমতুল্য হচ্ছে ডি, সুতরাং আমরা এখানে ডি ব্যবহার করব, যার কারণে আমি উত্তরটা লেখার সময় দেখো লিখেছি 5D। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে। তো কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় সেটার একটু হলেও ধারণা তোমাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি। তো এবার একটু লক্ষ্য করো, এখানে তো আমি কোনো ফ্র্যাকশন রাখিনি, তো ফ্র্যাকশন সহ বোঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ তোমাদের জন্য এখানে রেখেছি। তো সেটাতে আমরা চলে আসি। এক্ষেত্রে দেখো ফ্র্যাকশনের আগের অংশ যেটা 850, সেটা নিয়ে আমি আর কথা বলছি না, অর্থাৎ এই অংশটা নিয়ে আমরা কথা বলছি না। অ্যাজ ইউজুয়াল ওই যে একটু আগে যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়মেই হবে। তো এখানে যেহেতু 10 থেকে 15-র মধ্যে কোনো ধরনের সংখ্যা এখানে আমরা ভাগশেষ হিসেবে পাইনি, সেহেতু আমাদের রিপ্লেসমেন্টের ব্যাপারটা আসছে না, অ্যালফাবেটের রিপ্লেসমেন্টের ব্যাপারটা। ফ্র্যাকশনের পরের অংশটা যেটা অর্থাৎ 850, সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে, কারণ এটা দশমিকের পরের অংশ অর্থাৎ ফ্র্যাকশনাল পার্ট, এই ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। তো 10 ব্যবহার করুন, এটা তো আমরা জানি। তো গুণের ক্ষেত্রে যে বিষয়টা হয়, সাধারণত আমরা যে গুণফলটা পাবো সেই গুণফলটা যদি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এই পুরো গুণফলটা যদি পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রেই আমরা আমাদের কাজটা শেষ করবো। আর যদি সম্পূর্ণ গুণফলটা যদি পূর্ণাংশ না হয়, সেক্ষেত্রে আমরা ডট ডট দিয়ে আমাদের আনসারটা বসিয়ে দিই মূলত। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো 0.850, এটাকে যখন আমরা 16 দিয়ে গুণ করছি, আমাদের গুণফলটা আসছে কত? 13.60, অর্থাৎ 13.6 এভাবে আসে। তো এক্ষেত্রে যেহেতু 10 থেকে আমাদের 15 পর্যন্ত যে সংখ্যাগুলোকে আমরা অ্যালফাবেট দিয়ে রিপ্লেস করব, এই কথাটা বলেছিলাম, তার মধ্যেই কিন্তু পরে 13টা, তো সেটাকে আমরা ডি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এবং এর পরবর্তীতে আরেকটা কথা যেটা, সেটা হলো ভগ্নাংশ। যেহেতু এখানে আমাদের পূর্ণ সংখ্যার ভগ্নাংশটা যেহেতু পুরোটা শূন্য হয়নি, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা যেহেতু পাইনি, সেহেতু আমরা ভগ্নাংশটাকে আবার কি করব? হেক্সাডেসিমালের যে ভিত্তি অর্থাৎ 16, সেটা দিয়ে আবার গুণ করব। তো এখানে দেখো আমি আবার গুণ করেছি। এর পরবর্তীতে আমাদের গুণফল আসলো কত? 9.60। এখনো কিন্তু আমাদের গুণফলটা কিন্তু পূর্ণাংশ হয়নি, পূর্ণ সংখ্যা হয়নি, দুঃখিত, পূর্ণ সংখ্যা হয়নি। তো এখানে দেখো পূর্ণ সংখ্যা না হওয়ার কারণে আমরা আবার কি করলাম? ভগ্নাংশ অংশটাকে আবার গুণ করলাম 16 দিয়ে পুনরায়। তো দেখা যাচ্ছে কি, আমরা যতবারই গুণ করছি গুণফল যেটা আসছে সেটা কিন্তু সিমিলার থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে 9.60, 9.60। তো এই ক্ষেত্রে এটা যেহেতু এইভাবে থাকছে, তো এটা পূর্ণ সংখ্যা পাওয়ার আশাটা খুবই কম। তো এক্ষেত্রে আমরা কি করব? উত্তরটা লেখার সময় অবশ্যই ডট ডট দিয়ে উত্তরটা লিখে দিব, কারণ এটা এভাবেই লিখতে হবে। তো দেখো, কারণ এখানে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না যেহেতু। তো আরেকটা বিষয় যেটা ভগ্নাংশ, আমি আরেকটু রিপিট, আরেকটা বিষয় যেটা সেটা আমি বলতে হয়তো ভুলে গিয়েছিলাম। এখানে যেটা হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা উত্তরটা আমাদের লিখতে হয় নিচ থেকে উপরের দিকে, এটা তো আমরা জানি। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হয়, উপর থেকে নিচে এমএসবি সিরিয়াল করে লিখতে হয়, অর্থাৎ এমএসবিটা উপরে ধরে লিখতে হয়। এবং এই কারণটা, এটা কেন উপর থেকে নিচে সিরিয়াল করে লিখতে হয়, বা এটা নিচ থেকে কেন উপরে সিরিয়াল করে লিখতে হয়, এটা কিন্তু আমি তোমাদের অক্টাল থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে অক্টালের রূপান্তরের কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম গত দুইটা পর্বের মধ্যে। তো তোমরা সেখান থেকে দেখে নিবে, আশা করি সেখান থেকে তোমরা দেখে নিলে বুঝতে পারবে, আমি আর বিস্তারিত বলছি না। তো এখন আমাদের উত্তরটা লেখার ক্ষেত্রে দেখো 352 আমরা এটা এখানে লিখে নিলাম, এবং এটার ক্ষেত্রে হচ্ছে কত? 1399। তাহলে 13টাকে তো আমরা ডি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে কত? D99। এবং এখানে ডট ডট দিয়ে দিতে হবে, যেহেতু এটা কমপ্লিট হয়নি পুরো প্রসেসটা। তো এইভাবেই আমাদের একটা ডেসিমাল সংখ্যাকে ফ্র্যাকশন সহ থাকলে সেটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, এবং ফ্র্যাকশন ছাড়া থাকলে কিভাবে রূপান্তর করতে পারি সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় সেটা সম্পর্কে ধারণা পেয়েছো। তো এই ভিডিওর শেষের দিকে তোমাদের জন্য আমি দুটো অনুশীলন রেখেছি, অর্থাৎ দুটো ডেসিমাল সংখ্যা রেখেছি, সেগুলোকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো এই দুটো সমস্যার সমাধান তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করে নিবে, এবং সেই দুটোর উত্তর অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওতে এতটুকুতেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।